সন্ন্যাসী সাহেবের অফিস ঘরে আসিয়া চেয়ারে বসিল। সাহেবও পাশে বসিলেন। তারপর সন্ন্যাসী হঠাৎ তাহার মাথার জটা, পরচুলা ও দাড়ি খুলিবা মাত্র সাহেব চমৎকৃত হইয়া কহিলেন, হ্যালো কালীকান্ত, ইউ নটি ফেলো, মার্ভেলাস। কালীকান্ত ঝোলা হইতে টাকা 10টি বাহির করিয়া সাহেবের হাতে দিতে গেলেন। সাহেব হাসিয়া ড্রয়ার খুলিয়া কালীকান্তের হাতে আরেকখানি 50 টাকার নোট দিয়া বলিলেন, কালীকান্ত, তোমার লেরকা মিঠাই কিনে দিবে। তারপর দুইজনে কাজিয়ার চরের ডাকাতি সম্বন্ধে নানা আলোচনা হইল। কালীকান্তের উপর ডাকাতির তদন্তের ভার দিয়া সাহেব নিশ্চিন্ত হইলেন। সন্ন্যাসী আবার সীতাপতি রামচন্দ্র এই ভজন গাইতে গাইতে বাহির হইয়া গেল। প্রহরীরা অধিকতর ভক্তি ভরে মাথা নত করিয়া সন্ন্যাসীকে প্রণাম করিল। ডাকাতির দরুন পূর্ববঙ্গের সর্বত্র এমন ভীষণ আতঙ্কের সৃষ্টি হইয়াছিল যে গভর্নমেন্ট মিস্টার J.R. ওয়ার্ড নামক একজন সুদক্ষ কর্মচারীকে ডাকাতি দমনের জন্য কমিশনারের পদে নিযুক্ত করিলেন। ওয়ার্ড সাহেব পূর্ববঙ্গের বরিশাল, ফরিদপুর ও ঢাকার নানা স্থানে নিজে এবং সহকর্মীদের সহিত লঞ্চে করিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। আর তাহার অধীনস্থ কর্মচারীরাও বিশেষভাবে ডাকাতি দমন করিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিলেন। যেখানে যেখানে বেশি সংখ্যায় ডাকাতি হইত, থানার সংখ্যা বাড়াইয়া সকল স্থানের বিবরণ সযত্নে সংগ্রহ করিলেন এবং জল দারোগাদের নৌকার সংখ্যাও অনেক বাড়াইয়া দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ওয়ার্ড সাহেবের এত যত্ন এবং পরিশ্রমেও আশানুরূপ ফল হইল না। ডাকাতি দিন দিন বাড়িয়াই চলিল। এদিকে ওয়ার্ড সাহেবকে অন্য একটি কাজে স্থানান্তরে যাইতে হইল। তখন ঢাকার ম্যাজিস্ট্রেট ও পুলিশ সাহেবের উপর উহার তত্ত্বাবধানের ভার পড়িল। এজন্য ঢাকার পুলিশ সাহেব ডাকাত ধরিয়া নাম কিনিবার জন্য বিশেষ ব্যগ্র হইয়া পড়িলেন। সে সময়ে ঢাকা শহরের পল্লী অঞ্চলে খুব বেশি থানা বা ফাঁড়ি ছিল না। ফাঁড়ির বা থানার দারোগারা অনেকে ডাকাতদের হাতের লোকই ছিলেন, কেননা 10 জন বা 5 জন কনস্টেবল লইয়া আত্মরক্ষা করিয়া সে এলাকায় তাহাদের পক্ষেও থাকা সম্ভব ছিল না। সে সময়ে মুলফতগঞ্জ একটি বড় থানা ছিল। সেখানে 2 জন দারোগা এবং 10-12 জন কনস্টেবল থাকিত। একদিন সন্ধ্যার একটু আগে মুলফতগঞ্জের দারোগা দিন আহম্মদ সাহেব থানার বাহিরের বারান্দায় বসিয়া তামাক খাইতেছিলেন এবং সঙ্গে সঙ্গে ছোট দারোগাকে দিয়া রিপোর্ট লিখাইতেছিলেন। এমন সময় একজন কৃষক আসিয়া তাহাকে সেলাম দিয়া কহিল, হুজুর, আমাদের মা বাপ, আপনি রক্ষা না করলে আর এই তল্লাটে আমরা থাকতেই পারবো না হুজুর। দারোগা মুখ তুলিয়া তাহার দিকে চাহিয়া গড়গড়াটা সরাইয়া রাখিলেন। চাষি বলিতে লাগিল, হুজুর, কাল মহিম ডাকাত প্রায় 100 লোক নিয়ে এসে আমাদের গায়ে পড়ে প্রায় 50টা বাড়ি লুট করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেছে। দারোগা ধমক দিয়া কহিলেন, বেটা যেন মেয়ে মানুষ, কাঁদন রাখ, এখন কি হয়েছে বল না। বেটারা সব জোয়ান মানুষ আছো, পারলে না ডাকাত দলকে তাড়া করতে? চাষি 2 পা পিছাইয়া কহিল, বলেন কি হুজুর, এ বেটা জাদু জানে, নইলে 30 মাইল দূর থেকে এসে কি করে আমাদের গায়ে ডাকাতি করতে পারে বলুন তো? দারোগা বলিলেন, উফ, তোর নাম কি রে? আগে শমশের আলী। কোন গায়ে বাড়ি? আগে হুজুর চর ভাগাই। এখান থেকে কত দূর? এই গে 4 কোষ পথ, কিন্তু নদীর জলে বড় উজান। তুই কি এজাহার দিতে এসেছিস আমাদের শমশের? এই গে না, সে সাহস আমার নেই, আমি হুজুরকে শুধু এত্তেলা দিতে এসেছি। বল কি কি হয়েছিল? শমশের মিয়া দারোগা সাহেবের কাছে ঘেঁষিয়া বসিয়া গনগনে কলকেটার দিকে চাহিয়া বলিল, এই যে হুজুরের ওই কলকের একটু পেশাদ পেতে পারি? দারোগা সাহেব কোনো কথা না বলিয়া কলকেটি শমশেরের হাতে তুলিয়া দিলেন। এই চাষির মাথায় একরাশ ঝাঁকড়া চুল, পাকা ও কাঁচা, গোবদারিও পাকা, কিন্তু শরীরটি বেশ সবল। বৃদ্ধের মতো দেখাইলেও মনে হয় সে বৃদ্ধ নহে, বেশ বলবান ব্যক্তি। চক্ষু 2টি সমুজ্জ্বল। তামাক টানিতে টানিতে সে কহিল, হুজুর মানুষ নন দেবতা, এমন দয়া শরীর, আরে আল্লাহ কি যারে তারে হাকিম করেন। দারোগা আত্মপ্রশংসায় মনে মনে বেশ একটু গৌরব বোধ করিতেছিলেন।
কহিলেন, তাই তো হে শমশের, বড় বিপদের কথা। তোমাদের এই মহিম ডাকাত বেটা আমাদের বড় বিপাকে ফেলেছে। দারোগা সাহেবের কথা শেষ হইতেই শমশের কহিল, সে কথা আর বলতে কর্তা, এমন দুশ্মন কি আর হয়? বেটাকে ধরে ফেলে এবারে জেলে পুরে দিন, তবেই বাছাধন ঘানি টানতে টানতে শায়েস্তা হবেন। দারোগা সেই দিনই সকালে ডাক হরকরার মারফত এই মর্মে সরকারি ইস্তাহার পাইয়াছিলেন, যে মহিম ডাকাতকে ধরিয়া দিতে পারিবে সে সরকারের কাছে 1000 টাকা পুরস্কার পাইবে। দারোগা ভাবিতেছিলেন তিনি পারবেন কি। সেদিন দুপুরবেলা দারোগা সাহেব কয়েকটি বিপদ সংকুল স্থানে কয়েকজন পাহারাওয়ালাকে পাঠাইয়াছিলেন। থানায় মাত্র 2 জন কনস্টেবল, 1 জন জমাদার, ছোট দারোগা সাহেব এবং বড় দারোগা সাহেব ছিলেন। দারোগা ভৃত্যকে আর 1 ছিলিম তামাক দিতে আদেশ করলেন। শমশের কহিল, এইকে আমি ভরে দিচ্ছি। এই বলিয়া সে কলকেটি হাতে করিয়া বাহিরের দিকে চলিল। দারোগা সাহেব তাহাকে কোনো বাধা দিলেন না, কিন্তু যখন 2-4 দণ্ডের মধ্যেও দেখিলেন সে ফিরিয়া আসিতেছে না, তখন তিনি আশ্চর্য হইলেন এবং ব্যাপারটা কি জানিবার জন্য উঠিয়া হাঁক দিলেন, গঙ্গা সিং। উত্তর আসিল, জি হুজুর। গঙ্গা সিং কাছে আসিলে দারোগা সাহেব বলিলেন, দেখো গঙ্গা সিং, শমশের বলে যেটি চাষা এইমাত্র এসে মহিম ডাকাতের নামে এত্তেলা দিয়ে আমার জন্য তামাক আনতে গেল, বলতে পারো সে কোথায় গেল? না হুজুর, আমি তো ওই রুটি ওর হলকা ডাল বানাচ্ছিলাম। তবে বেটা গেল কোথায়? ছোট দারোগা সাহেব। দেখা গেল ছোট দারোগা সাহেব কোন সুযোগে সেখান হইতে চলিয়া গিয়াছেন। বড় দারোগা সাহেব বিশেষ চিন্তিত হইলেন, তবে এই শমশের কে? আজ 20 বছর দারোগাগিরি করিয়া তিনি ঝুনো হইয়া গিয়াছেন, আর তাহাকেই কিনা ফাঁকি। দারোগা সাহেব ক্রোধে গর্জিয়া উঠিলেন। তখন রাত্রি হইয়াছিল। মুলফতগঞ্জ থানাটি একরূপ নদীর পাড়েই ছিল। তার চারিদিক বেরিয়াছিল খাল, আশেপাশে ছিল বড় বড় বিল। গ্রামের বসতি ছিল থানা হইতে অনেকটা দূরে, আর বসতি থাকলেই বা কি হইবে? সেকালের লোকে ডাকাত পড়িয়াছে শুনিলে ভয়ে জড়সড় হইয়া কাঁপিতে থাকিত, সাহায্য করা তো দূরে থাকুক। ক্রমে রাত্রি বাড়িয়া চলিল, চারিদিক অন্ধকারে ঢাকিয়া ফেলিল। শুধু শোনা যাইতেছিল ব্যাঙের বিকট চিৎকার। ভৃত্য থানার ঘরে লণ্ঠন জ্বালাইয়া দিয়া কখন চলিয়া গিয়াছে। দারোগা সাহেব বারান্দা হইতে থানা ঘরে গিয়া বসিয়া খাতাগুলি টানিয়া সেদিনের ডায়েরি লিখিতেছিলেন। এমন সময় দেখা গেল একটির পর একটি করিয়া প্রায় 20 জন লোক আসিয়া তাহাকে ঘিরিয়া দাঁড়াইয়াছে। গঙ্গা সিংকে প্রায় 10 জন লোক ঘিরিয়া রহিয়াছে। সে ঝড়ের দোলায় কলা গাছের পাতার মতো কাঁপিতেছে আর ভগ্ন ভগ্ন কণ্ঠে কহিতেছে, ডাকু বাবুজি, দারোগা সাহেব। দারোগা সাহেব নির্ভীকভাবে কহিলেন, কে তোমরা? কি চাই? কেহ কোনো উত্তর দিল না। লোকগুলির কাহারও হাতে বল্লম, কাহারও হাতে তলোয়ার, মুখে কালি মাখা, মাথায় বড় বড় বাবরি চুল, সকলেই বেশ জোয়ান, হাড়ে মাসে গড়া বলিষ্ঠ দেহ। শুধু সেই দলের মধ্য হইতে একজন লোক দারোগা সাহেবের সম্মুখে আসিয়া কহিল, দারোগা সাহেবকে বেশ শক্ত করে বাঁধ। আদেশ মুহূর্ত মধ্যে প্রতিপালিত হইল। তারপর সেই লোকটি হুকুম করিল, ছিপ নৌকায় নিয়ে গিয়ে তোল। তাহার হুকুমে দারোগা সাহেবকে লইয়া চলিল। দারোগা গর্জিয়া কহিলেন, তুমি কে? তারপর লোকটির দিকে বিস্মিত নেত্রে চাহিয়া কহিলেন, তুমি তুমি শমশের? সে ভীম ভৈরব কণ্ঠে কহিল, আমি শমশের নয়, মহিম ডাকাত। ধরবে মহিম ডাকাতকে? ধরো, 1000 টাকা বকশিস পাবে না? বেশ, এই যে আমি ধরা দিতে এসেছি, ধরো আমাকে। এ কথা শুনিয়া দারোগা সাহেব মূর্ছিত হইয়া পড়িলেন। সে অবস্থাতেই সেখান হইতে দস্যুদল তাহাকে লইয়া গেল। পরদিন গ্রামের লোকেরা আসিয়া দেখিল মুলফতগঞ্জ থানা ভস্মীভূত। থানা ঘরের কোনো চিহ্ন নাই। কি করিয়া এমন হইল কেহ বুঝিতে পারিল না। আবার নিখিলের কথা। আমি পদ্মা নদীর বিরাট শোভা দেখিতে দেখিতে একেবারে তন্ময় হইয়া গিয়াছিলাম। কোথায় চলিয়াছি, কোথা হইতে আসিয়াছি, কি কি ঘটনা ঘটিয়া গেল, কিছুই যেন বুঝিতে পারিতেছিলাম না। কতক্ষণ এইভাবে কাটিয়াছিল জানি না। খানিক পরে একজন লোক আসিয়া
বজরার একটি বড় কামরার মধ্যে আমাকে সঙ্গে করিয়া লইয়া গেল। আমি সেই ঘরটির মধ্যে প্রবেশ করিয়া দেখিলাম, ঘরের মধ্যে একপাশে একখানি ছোট খাটে ধবধবে বিছানা পাতা, মাঝখানে একখানি টেবিল, টেবিলের উপর কাগজপত্র ছড়ানো, দোয়াত, কলম, কাগজ ও লিখিবার সব সাজ সরঞ্জাম রহিয়াছে। সেই কামরায় চেয়ারে বসিয়া একজন দীর্ঘদেহ গৌরবর্ণ ব্যক্তি একটি ফতুয়া গায়ে দিয়া নিবিষ্ট চিত্তে কি যেন লিখিতেছিল। আমি তাহাকে কোথাও পূর্বে দেখিয়াছি বলিয়া মনে করিতে পারিলাম না। আমি ভাবিলাম, এ কে, এখানে কাহার কাছে আসিলাম? আমি এই কামরায় প্রবেশ করিবা মাত্রই একটি হিন্দুস্থানি বরকন্দাজ বন্দুক হাতে করিয়া দরজার পাশে আসিয়া দাঁড়াইল। ভদ্রলোকটি আমি ঘরে প্রবেশ করিলেও আমার দিকে তাকাইলেন না, নিবিষ্ট চিত্তে যেন কি লিখিতেছিলেন। লেখা শেষ হইলে আমার দিকে মুখ ফিরাইয়া চাহিয়া কহিলেন, তোমার রাত্রিতে বেশ ভালো ঘুম হয়েছিল তো? আমি কহিলাম, হ্যাঁ। তোমাকে এরা খাবার দিয়েছে, জল খাবার? আমি কোনো উত্তর না দিতে তিনি কহিলেন, সুবে সিং, এই বাচ্চা বাবুকে খাবার দিতে বলো। আহা, ছেলে মানুষ, এতটা বেলা হয়েছে এখনো ওকে কিছু খেতে দাওনি? কি নিষ্ঠুর তোমরা! তারপর আমার দিকে চাহিয়া অতি মিষ্ট স্বরে কহিলেন, খোকা, যাও, তুমি কিছু খেয়ে এসো, তারপর তোমার সঙ্গে গল্প করব। আমি সুবে সিং এর সঙ্গে বজরার সেই ঘর হইতে বাহিরে আসিবা মাত্রই একজন লোক আমাকে খুব সরু চিরা, ক্ষীর ও কলা এবং চিনি আনিয়া দিল। আমি তাহা দিয়া বেশ পেট ভরিয়া খাইলাম। আতঙ্ক ও নির্যাতনের মধ্য দিয়া এ কয়দিন আমার সময় এমন ভয়ে ভয়ে কাটিয়াছে যে একটুকুও নিশ্চিন্ত হইয়া খাইতে পারি নাই। মনে হইয়াছে এই বুঝি আবার ডাকাতের হাতে পড়িলাম। কিন্তু আজ সকালবেলা এই সৌম্যমূর্তি ভদ্রলোককে দেখিয়া আমার মনে কিছুটা আশার সঞ্চার হইল। আমি নিশ্চিন্ত মনে জল খাবার খাইলাম। সুবে সিং আমাকে বজরার সেই অফিস ঘরে আবার লইয়া গেল। এইবার গিয়া দেখিলাম ভদ্রলোকটি বিছানার উপর বসিয়া গড়গড়া টানিতেছেন। গায়ের রং বেশ ফর্সা, দাড়ি গোপ কামানো, পরনে জরির পাড় দেওয়া ঢাকাই সূক্ষ্ম ধুতি, ফতুয়ার ভিতর দিয়াও ধবধবে সাদা পৈতাটি দেখা যাইতেছে। মাথায় ঘন কৃষ্ণ বাবরি চুল, চক্ষু দুইটি বড় ও খুব উজ্জ্বল, নাকটি সরু। চক্ষু দুইটির দৃষ্টি এত তীক্ষ্ণ যে মনে হইতেছিল যেন আমার অন্তরের সবকিছু ওই দুই চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা অনুভব করিতেছেন। আমাকে আদর করিয়া তাহার পাশে বসাইয়া তিনি কহিলেন, তোমার খাওয়া হয়েছে? বেশ পেট ভরে জলখাবার খেয়েছ তো? আমি মৃদু স্বরে কহিলাম, হ্যাঁ, খুব খেয়েছি। বেশ। তারপর একে একে আমার পরিচয়, কিভাবে ব্রজবল্লভ পালের দোকানে আসিয়াছিলাম সেসব কথা শুনিলেন। আমি মাধবদীর বাজারে ও সংক্ষেপে ফকির সাহেবের কাছে যেসব কথা বলিয়াছিলাম তাহাকে সেসব কথাই জানাইলাম এবং জিজ্ঞাসা করিলাম, আমি এই নৌকায় একজন বুড়ো ফকিরের সঙ্গে আসিয়াছিলাম, ওই তাহাকে তো দেখিতে পাইতেছি না। ভদ্রলোকটি আমার কথা শুনিয়া একটু হাসিয়া বলিলেন, ওই ফকির সাহেব ফকির মানুষ, হয়তো তিনি কোথাও আবার ফকিরি করতেই চলে গিয়েছেন। কাল রাত্রিতে ফকির সাহেব তোমাকে আমার এই বজরায় তুলে দিয়ে গেছেন। তিনি কখন কোথায় যান তার কোনো ঠিকানা নেই। আপনি এখন আমাকে কোথায় নিয়ে যাবেন? এ কথা কেন নিখিল? কোথায় ঢাকা চলেছিলাম মা ও জ্যাঠামশাইয়ের সঙ্গে, আর কোথায় প্রাণ ভয়ে এখানে সেখানে ছুটে পালাচ্ছি। আপনি তো মহিম ডাকাতের মতো ডাকাত নন তো? আমার এই কথা শুনিয়া ভদ্রলোক হা হা করিয়া উচ্চ হাস্য করিলেন এবং বলিলেন, তাই তো, মহিম ডাকাতের নামে যে সকলেরই ভয়। আচ্ছা নিখিল, তুমি কি মহিম ডাকাতকে নিজের চোখে দেখেছ? আমি বলিলাম, হ্যাঁ। বলো দেখি, সে কেমন দেখতে? আমি মহিম ডাকাতকে যেমন দেখেছিলাম এবং যতটা আমার পক্ষে বলা সম্ভব সেইভাবেই বর্ণনা করিলাম। বলিলাম, দেখতে অতি সুশ্রী, বলিষ্ঠ, আর খুব জোরে কথা বলে, বড় কড়া মেজাজ, দলে অনেক লোক। তারপর মাকে কিভাবে কোন পথে কোন দিকে লইয়া গেল
এবং আমিও কাহার সঙ্গে কোন পথে কিভাবে আসিয়াছিলাম সব কথা বলিলাম। ভদ্রলোক অত্যন্ত মনোযোগের সহিত আমার সব কথা শুনিলেন। তারপর আমার পিঠ চাপড়াইতে চাপড়াইতে বলিলেন, সাব্বাস, ভয় নেই নিখিল, ঈশ্বরের দয়া হলে সব হতে পারে। তোমার মাকে ফিরে পেতে পারবে, আবার তোমার জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখাও হতে পারে। সবই যেন ঈশ্বরের দয়ার উপরে নির্ভর করে। এই কথা বলিয়া তিনি আমাকে বিদায় দিলেন। আমি সুবে সিং এর সঙ্গে বাহিরের যে কামরাতে শুইয়াছিলাম সেখানে আসিলাম। তখন বেলা প্রায় দুপুর। আমরা পদ্মা নদী হইতে অনেকটা দূরে চলিয়া আসিয়াছি। এই নদীটি বেশি প্রশস্ত নয়। একটানা স্রোত নদীর বুকের ওপর দিয়া বেগে ছুটিয়া চলিয়াছে। অনেক মহাজনী নৌকাও অনুকূল স্রোতে দ্রুত চলিতেছে। দুই দিকের মাঠে মাঠে বর্ষার প্লাবনের জল ধান ক্ষেতগুলিকে ডুবাইয়া দিয়াছে। কোথাও বা বিস্তৃত ধানের ক্ষেত সবুজ শোভায় নয়ন জুড়াইয়া যায়। পূর্বে আমাদের সঙ্গে আরো যে 4-5খানা নৌকা দেখিয়াছিলাম, তাহার একখানাও দেখা গেল না। আমাদের সঙ্গে মাত্র তখন 3খানি নৌকা ছিল। বড় বজরাখানি, একটি পানসি নৌকা আর একখানি ছোট ডিঙি। তাহাতে রান্নাবান্নার সব বন্দোবস্ত ছিল। আমার কাছে সব ব্যাপারটা যেন রহস্যময় মনে হইতে লাগিল। ভাবিতে লাগিলাম, কোথায় সেই বৃদ্ধ ফকির সাহেব গেলেন? এই ভদ্রলোকই বা কে? এখন আমরা কোথায় যাইতেছি? আমি যখন এইরূপ নানা কল্পনা জল্পনা করিতেছি, ঠিক সেই সময়ে সুবে সিং আমার কাছে আসিয়া বসিল এবং তামাক খাইবার ব্যবস্থা করিতে লাগিল। সুবে সিং লোকটিকে আমার বেশ ভালো লাগিয়াছিল। দৈর্ঘ্যে প্রায় 6 ফুট হইবে। হাত পা সব আকার অনুরূপ দীর্ঘ। মাথাটি ছোট, কিন্তু টিকিটি 1.25 হাতের কম লম্বা হইবে না। গলায় একটি অতি মলিন জীর্ণ পৈতা ঝুলিতেছে। নাকটি মোটা, এমন মোটা যে মনে হয় যেন তাহার উপর দিয়ে একটা রেলগাড়ি চলিয়া গিয়া উহাকে 2 ভাগে ভাগ করিয়াছে। সেই জন্য কথা সে একটু নাকি সুরে বলে। সুবে সিং আস্তে আস্তে কহিল, তোম বাবু কু থেকে এলো? আমি বলিলাম, দেখো, তোমরাই জানো ভালো। সুবে সিং কলকেটা হাতে লইয়া জোরে টান দিয়া কহিল, কিছু জানে না বাবু, আমরা কনস্টেবল আছি, হুকুম তামিল করি। কনস্টেবল? এ কি? তবে কি এ দারোগার নৌকো? আমাদের গ্রামে একবার একটা চুরি হওয়ায় দারোগা ও কনস্টেবল আসিয়াছিল। তাহাদের সেই লাল পাগড়ি, হাতের লম্বা লাঠি ইত্যাদি দেখিয়া গ্রামের লোকেরা সব পালাইয়া গিয়াছিল। কই, সুবে সিং এর তো সেরকম কোনো পোশাকই দেখিলাম না। আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা সুবে সিং, কাল যে ফকির সাহেবের সঙ্গে আমি এই নৌকায় এলাম, সে ফকির সাহেব কোথায় গেলেন? সুবে সিং এর মুখ চোখের ভাব একেবারে বদলাইয়া গেল। সে আমার একেবারে কাছে আসিয়া চুপি চুপি কহিল, আমরা সে খবর জানি না খোকা বাবু, ওসব কোনো বাত পুছ করবেন না, তাহলে বড় বিপদ হবে। বাহিরের দিকে চাহিয়া দেখিলাম, চারিদিকের দৃশ্য অনেক বদলাইয়া গিয়াছে। ইতিমধ্যে আমাদের মধ্যাহ্ন ভোজন বেশ পরিপাটি রূপে হইয়াছিল। আমি আবার ঘুমাইয়া পড়িয়াছিলাম। ঘুম ভাঙিলে দেখিলাম আমরা নদী ছাড়াইয়া একটা খালের মধ্যে আসিয়া পড়িয়াছি। খালের 2 দিকে গ্রাম। বন জঙ্গল, বাঁশবন, বেতের ঝোপ ও নানা জাতীয় গাছপালার সংখ্যাও বড় কম নয়। বহু নৌকা আসা যাওয়া করিতেছে। লোকজনের গতিবিধিও কম নয়। বোধহয় সেদিন হাটবার ছিল, তাই খালের পাড় দিয়াও বহু লোক ষাঁড় বাঁধিয়া চলিতেছিল নানারূপ বোঝা লইয়া। লোকজনের গোলমাল ও হইচই শব্দ শুনিতেছিলাম। খালটি বেশ চওড়া, কাজেই বিনা ঝঞ্ঝাটে নৌকা সব চলাফেরা করিতেছিল। আমাদের নৌকোখানি ক্রমে ক্রমে খাল ছাড়াইয়া, হাট বাজার ছাড়াইয়া একটি বিলের মধ্যে আসিয়া পড়িল। এমন বড় ও সুন্দর বিল আমি পূর্বে দেখি নাই। কালো জল ঢলঢল করিতেছে। বিলের পাড় ঘেঁষিয়া নৌকো চলিতে চলিতে একটা জায়গায় আসিয়া নোঙর করিল। সেই স্থানটি অতি নির্জন। চারিদিক বেরিয়া জঙ্গল, বড় বড় বট অশ্বত্থ গাছ। কাছে ও দূরে কোনো লোকালয়ের চিহ্ন নাই। দক্ষিণ দিকে চাহিলে দেখা যায় বিলের জল ছলছল করিতেছে। আমাদের বজরা ও 3খানি নৌকা জঙ্গলের আড়ালে নোঙর করিল এবং বেশ মজবুত ভাবে
পানশিখানি ও ডিঙি নৌকাখানি বাঁধিয়া রাখা হইল। আমি দেখিলাম সেই ভদ্রলোকটি বজরা হইতে ডাঙায় নামিলেন। জঙ্গল ঘেরা জায়গাটি বেশ উঁচু ও সমতল। দক্ষিণ দিকে একটি ভাঙা মন্দির, তাহার গায়ের ইট সব খসিয়া পড়িয়াছে। উপরের দিকে নানা আগাছা ও বট অশ্বত্থের চারা গজাইয়াছে। স্থানটি অতি ভীষণ। ওই ডাঙা জমির পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ চারিদিকেই জল, আর যতদূর দৃষ্টি চলে লোকালয়ের কোনো চিহ্ন নাই। এমন স্থানে কেনই বা আমাদের বজরা আসিল, কেনই বা এখানে নোঙর করিল, তাহার কোনো কারণই বুঝিতে পারিলাম না। আর আমি বুঝিলেই বা কি হইত? আমার মতো বালকের পক্ষে এখন দেখিতেছি শুধু অদৃষ্টের উপর নির্ভর করা ছাড়া অন্য কোনো পথ নাই। সুবে সিং ও ওই ভদ্রলোকটি নৌকা ভিড়িবার সঙ্গে সঙ্গে নিচে নামিয়া গিয়াছিল। আমি নিচে নামিতে সাহস করি নাই, আর আমি নামিবই বা কেন? ক্রমে সূর্য ডুবিয়া গেল। সন্ধ্যার অন্ধকার একটু ঘনাইয়া আসিবার সঙ্গে সঙ্গে দেখিলাম আরো ৮-১০ খানি নৌকা আসিয়া জঙ্গল ঘেরা স্থানটির কাছে নোঙর করিল। প্রত্যেক নৌকার মধ্যেই অনেক লোক। লোকগুলি সব বলিষ্ঠ এবং অনেকের হাতেই বন্দুক ও লাঠি। নীরবে সকলে নৌকো হইতে নামিল। ওই দীর্ঘাকার গৌরবর্ণ বলিষ্ঠ ভদ্রলোকটি সকলের দিকে লক্ষ্য করিলেন। লোকগুলিও সকলেই তাহাকে দেখিয়া কপালে হাত দিয়া নমস্কার করিল। তিনি দু একজনের সঙ্গে অস্ফুট স্বরে কি যেন কথা কহিতে আরম্ভ করিলেন। তারপর আস্তে আস্তে আবার বজরায় ফিরিয়া আসিলেন। তারপর যেমন রাত্রি হইল, আমি খাওয়া দাওয়া করিয়া শুইয়া পড়িলাম। খোলা জানালার মধ্য দিয়া বিলের শীতল জলের হাওয়া আমার সারা শরীর ও মন হইতে ক্লান্তি ও অবসাদ দূর করিয়া দিয়াছিল। তাই অঘরে ঘুমাইয়া পড়িলাম। হঠাৎ ভীষণ কোলাহল এবং বন্দুকের আওয়াজে আমার ঘুম ভাঙিয়া গেল। সেই ভাঙা মন্দিরের পিছনের দিকে দেখিলাম সেই স্থানটি মশালের আলোতে দীপ্তিময় হইয়া উঠিয়াছে, আর মনে হইতেছে যেন দুই পক্ষে ভীষণ মারামারি কাটাকাটি আরম্ভ হইয়াছে। কি ভীষণ হৈ হৈ রই রই চিৎকার, ছুটাছুটি, দাপাদাপি! আমি ভীত ও চকিত মনে মন্ত্রমুগ্ধের মতন সেদিকে অপলকে চাহিয়া রহিলাম। কিন্তু আমার সারা শরীর ভয়ে ও বিস্ময়ে ঘামিয়া গিয়াছিল। আমি ভাবিতেছিলাম, এ কোথায় আসিলাম, আর কি এসব, এ কি কাণ্ড! ভাবিলাম, বুঝি আরেক দল ডাকাতের হাতে পড়িলাম। এরা সব কারা? আমরা যে সময়ের কথা বলিতেছি, সে সময়ে ডাকাতি হইলে তাহার কোনো অনুসন্ধান চলিত না, ডাকাতও ধরা পড়িত না। সেকালের জমিদার, তালুকদার এরাই ছিলেন ডাকাতদের পৃষ্ঠপোষক। অনেকে আবার নিজেরাই ছিলেন ডাকাত। ডাকাতি করিত লাঠিয়ালেরাই বেশি। যখন কোনো জমিদারের কাছে তাহাদের কাজ জুটত না, তখন তারা ডাকাতি করিয়া ফিরিত। বাংলাদেশের দারোগা ও পুলিশ যেমন ছিল ভীরু, কাপুরুষ এবং অকর্মণ্য, তেমনি ছিল গ্রামের লোকেরা। কোনো গ্রামে কাহারো বাড়ি ডাকাত পড়িলে গ্রামের লোকেরা একসঙ্গে মিলিত হওয়া এবং বাধা দেওয়া দূরে থাক, বরং তাহারা ঘর দোর বাড়িঘর ফেলিয়া নিকটবর্তী কোনো গভীর জঙ্গলের মধ্যে গিয়া লুকাইয়া থাকিত। এদিকে ডাকাতেরা সুযোগ পাইয়া তাদের ইচ্ছা মতন লুটপাট করে নিরাপদে পলায়ন করিত। সেকালের দারোগা ও পুলিশ ছিল গ্রামের লোকদের চেয়েও বেশি অকর্মণ্য। তাহাদের অযোগ্যতার দরুণই ডাকাতি বাড়িয়া চলিতেছিল। কোথাও ডাকাতি হইয়াছে এ সংবাদ থানায় আসিয়া পৌঁছিলে তৎক্ষণাৎ তাহার প্রতিকারের জন্য দারোগা মহাশয় একেবারেই উদ্যোগী হইতেন না। কোথায় সেই মুহূর্তেই ঘটনাস্থলে গিয়া অনুসন্ধান করিবেন, চারিদিকে ছুটাছুটি করিয়া ডাকাত ধরিবার চেষ্টা করিবেন, তাহা না করিয়া দারোগা মহাশয় দিব্য কোচানো ধুতি পরিয়া গড়গড়া টানিতে টানিতে আরামের সহিত ডাকাতির কথা শুনিয়া মস্ত বড় রিপোর্ট লিখিতেন এবং তাহা উপরওয়ালার কাছে পেশ করিতেন। আমি ভয়ানকভাবে তদন্ত করিতেছি, ভীষণ ডাকাতি, এই ডাকাত দল ধরা পড়া সহজ নয়। দারোগা মহাশয় পারতপক্ষে ঘোড়ায় চড়িতেন না। মস্ত ভুঁড়ি লইয়া ঘোড়ায় চড়িয়া সরেজমিনে তদন্ত করিবার মতন ক্ষমতাও তাহার ছিল না। তারপর হাঁটিয়া তদন্ত করিতে গেলে তাহার মান থাকে কোথায়? ডাকাতি হইবার ৪-৫ দিন পরে একদিন তিনি
অবসর মতন পালকিতে চড়িয়া নবাবী চালে যাইতেন তদন্ত করিতে। ঘটনাস্থলে উপস্থিত হইয়া গ্রামের কোনো বড় জমিদার বা তালুকদারের বাড়িতেই বাসা বাঁধিতেন। এই তালুকদারেরাই প্রকৃতপক্ষে ডাকাতদের প্রশ্রয়দাতা। তারপর গ্রামের লোকদের ডাকাইয়া নানাবিধ প্রশ্ন করিতেন। গ্রামের ভীরু ও কাপুরুষের দল কাঁপিতে কাঁপিতে দারোগা হাকিমের কাছে আসিত এবং সত্য মিথ্যা যাহা কিছু বলিয়া মুক্তির সন্ধান খুঁজিত। গ্রামের বড় বড় পাঁঠা খাসি দারোগা হুজুরে ভোজে লাগিত। সাক্ষী প্রমাণ ইত্যাদি লইবার নামমাত্র অভিনয় করিবার পর আবার পালকি চড়িয়া কিংবা সুরক্ষিত বড় নৌকায় লাল নিশান উড়াইয়া দারোগা মহাশয় নিরীহ ও অপদার্থ গ্রামবাসীদিগকে ভীত ও চকিত করিয়া তদন্ত শেষে থানায় ফিরিতেন এবং রিপোর্ট লিখিতেন। বাংলাদেশের ভীরু গ্রামবাসী ও ততোধিক অযোগ্য দারোগা ও পুলিশের জন্য ডাকাতি না থামিয়া দিন দিন বাড়িয়া চলায় সেকালের ছোটলাট হ্যালিডে, গ্র্যান্ট এবং শেষ দিকে বিডন সাহেব বিশেষ তৎপরতার সহিত ডাকাতি দমনের জন্য অগ্রসর হইয়াছিলেন। দেশের এই রকম অব্যবস্থার মধ্যে আর এক বিপদ আরম্ভ হইল। গ্রামে গ্রামে মেয়ে চুরি। 5 হইতে 8 বৎসরের মেয়েরাই চুরি হইত বেশি। এইসব মেয়ে চুরি বড় অদ্ভুতভাবে হইত। বালিকারা হয়তো কোনো খালের পাড়ে কিংবা নদীর ধারে বা বাড়ির পাশে বাহিরের মাঠে খেলাধুলা করিতেছে, ঠিক সেখান হইতেই মেয়ে চুরি হইত। এজন্য একদল ডাকাত ছদ্মবেশে নানা স্থানে ঘুরিয়া বেড়াইত। কোথাও খেলনার জিনিসের লোভ দেখিয়ে, চলো আমার নৌকায় অনেক মনোহারী জিনিস আছে, যেটি ইচ্ছে নিয়ে যেও, এমনি নানাভাবে ভুলাইয়া নৌকায় তুলিত। নহিলে যেভাবে সুযোগ পাইত সেইভাবেই মেয়ে চুরি করিত। এইসব মেয়েদের ভবিষ্যৎ কি হইত তাহা বলিতেছি। ওইসব মেয়ে চোরেরা ছিল ডাকাত, তাহারা ছিল মা কালীর ভক্ত। ওই মেয়েদের নিয়ে তাহারা কয়েক বৎসর বেশ যত্নের সহিত পালন করিত। তারপর যেমন একটু বয়স হইত তখন তাহাকে নানারূপ অলঙ্কারে সাজাইয়া নিবিড় বনের মধ্যে লইয়া যাইত। সেখানে তাহাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুতিয়া ফেলিত। তারপর তার হাত দুইখানি দুই দিকে বাঁশ পুতিয়া বেশ শক্ত করিয়া বাঁধিয়া দিত। এইভাবে তাহাকে মা চণ্ডিকা সাজাইয়া ডাকাত দল সারা রাত্রি হইচই করিয়া মায়ের পূজা করিত, ঢাক ঢোল বাজাইত এবং সেই চণ্ডিকা রূপিণী বালিকার সম্মুখে নরবলি দিয়া ডাকাতি করিতে বাহির হইত। অসহায় বালিকার আর উদ্ধারের কোনো উপায় থাকিত না। হয় বন্য পশুর হাতে প্রাণ যাইত, কিংবা গভীর বনে তিলে তিলে অসহ্য যন্ত্রণা সহ্য করিতে করিতে মৃত্যু আসিয়া তাহার সমুদয় বেদনা ও ক্লেশের অবসান করিত। ঢাকার পূর্বতন ম্যাজিস্ট্রেট ও কালেক্টর এ বিষয়ে প্রতিকার করিতে উদ্যোগী হইয়া কলিকাতাতে কোম্পানির ডেপুটি গভর্নরের নিকট বহু জল পুলিশের ও নৌকা ভাড়ার জন্য পত্র দিয়াছিলেন। এদিকে জলপথে ডাকাতি, গ্রামে গ্রামে ডাকাতি, মেয়ে চুরি ও চণ্ডী পূজা বাংলার ঘরে ঘরে দারুণ বিভীষিকার সৃষ্টি করিয়াছিল। ইহার প্রতিকারের জন্য সরকারও বিশেষভাবে উঠিয়া পড়িয়া লাগিলেন। নৌকোয় নৌকোয় টহল দেওয়ার ব্যবস্থা হইল, কিন্তু সুফল ফলিল না। এমনকি গ্রামে গ্রামে লোকদের জানাইয়া দেওয়া হইল ছোট মেয়েদের সম্বন্ধে সতর্কতা অবলম্বন করার, কিন্তু মেয়ে চুরি থামল না। সেকালের দারোগাদের মধ্যে বিচক্ষণ সংখ্যা ছিল খুবই কম, কাজেই চোর ডাকাতেরা প্রশ্রয় পাইয়াছিল। চণ্ডী পূজা সাধারণত কোনো শ্মশান বা পরিত্যক্ত প্রাচীন মন্দিরের কাছে নিবিড় জঙ্গলের মধ্যে হইত। ডাকাতেরা নরবলি দিয়া সেখান হইতে ডাকাতি করিতে বাহির হইত, তারপর সে পূজার জায়গায় আর ফিরিত না। এইরূপ সময়েই কালীকান্ত গোয়েন্দাগিরি করিয়া ডাকাত ধরিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়াছিলেন, কিন্তু নানা দিক খোঁজখবর করিয়াও মহিম ডাকাতের সন্ধান মিলিতেছিল না। একদিন কালীকান্ত খবর পাইলেন যে দিগম্বরী তলার বিলের পাশে চণ্ডী পূজা হইবে। তাহার চরেরা তাহাকে এ সংবাদ পূর্বেই দিয়াছিল, তাই তিনি সেদিকে নৌকো ভাসাইলেন। সঙ্গে চলিল দক্ষ গোয়েন্দা দল। এই সংবাদ পাইয়াই ঢাকা শহরে ম্যাজিস্ট্রেট সাহেবকে এবং পুলিশ সাহেবকে জানাইয়াছিলেন যে ডাকাতেরা নদীতে, খালে ও বিলে এমনভাবে ছড়াইয়া পড়িয়াছিল যে তাহাদিগকে ধরিতে হইলে বহু লোক, নৌকো ও অস্ত্রশস্ত্র দরকার।
নতুবা পদ্মা, মেঘনা, কালীগঙ্গা, আড়িয়াল খাঁ প্রভৃতি নদী এবং ঢোল সমুদ্র, আড়িয়াল বিল প্রভৃতি বিলের কোন স্থানে জলে ডাঙায় বা কোন জঙ্গলে ইহারা লুকাইয়া থাকিবে খুঁজিয়া বাহির করা কঠিন। আর পদে পদে প্রাণের ভয়। কেবল সাহসের উপর তো কাজ করা চলে না। পুলিশ সাহেব ও ম্যাজিস্ট্রেট সাহেব দুজনেরই কালীকান্তের উপর ছিল শ্রদ্ধা ও বিশ্বাস। তাহারা কালীকান্তের রিপোর্ট পাওয়া মাত্রই বিশ্বাসী বরকন্দাজ এবং বন্দুকধারী প্রায় 25 জন সিপাহী যথাস্থানে পাঠাইয়া দিলেন। এইভাবে কালীকান্তের সিপাহীরা নৌকায় সাধারণ পোশাকে খালে বিলে ডাকাতের খোঁজ করিতে লাগিল। ডাকাত দলের সর্দাররাও এ বিষয়ে বড় কম যাইত না। তাহারাও নানারূপ ছদ্মবেশে সন্ধান লইয়া সতর্ক হইত। সেদিন রাত্রিতে দারোগা ও সিপাহীদের সহিত রীতিমতো লাঠি, সরকি, তলোয়ারের লড়াই, বন্দুকের গুলিও চলিয়াছিল, কিন্তু ডাকাত ধরা পড়িল না। মাত্র 1জন কি 2জন ডাকাত অর্ধমৃত অবস্থায় ধরা পড়িয়াছিল। রাত্রির অন্ধকারে ডাকাতেরা মশাল জ্বালিয়া হল্লা করিয়া যখন চণ্ডী পূজা করিতেছিল, সেই সময় চারদিক হইতে যেসব সিপাহীরা পূর্বের সংকেত মতো দিগম্বরী বিলের কাছে মিলিত হইয়াছিল, তাহারা উহাদিগকে যেমন আক্রমণ করিল, অমনি ডাকাতদের মশাল সব নিবিয়া গেল। ঢাক ঢোল বন্ধ হইল, হল্লা থামিল। অন্ধকারে একটা ভীষণ গোলযোগের সৃষ্টি হইল। সেখানে একটা ভয়ঙ্কর মারামারি কাটাকাটি চলিল। অন্ধকারে কেহ কাহাকেও চিনিতে পারিতেছিল না। সিপাহীরা ভুলে তাদের সঙ্গী 2জনকে গুলিও করিয়াছিল। সিপাহীরা বরকন্দাজেরা যখন কিয়ৎকালের জন্য হতবম্ব হইয়া পড়িয়াছিল, অমনি সময় বটগাছের নানা শাখা হইতে একজনের পর একজন, তারপরে আরো একজন, এমনি করিয়া প্রায় 200 ডাকাত লাঠি হাতে লাফাইয়া পড়িয়া বিকট বিক্রমে ও হুঙ্কারে লাঠি চালাইয়া সিপাহী ও পুলিশকে বিভ্রান্ত করিয়া তাহাদের চিরপরিচিত বনপথ দিয়া বিলের গোপন স্থানে যেসব ছিপ নৌকো লুকোনো ছিল তাহাতে চড়িয়া অদৃশ্য হইয়া গেল।